ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে সরানোর সব প্রক্রিয়া শেষ হয়েছে। রাষ্ট্রপতির স্বাক্ষরের পর যে কোনো সময় তা জারি হতে পারে। সকালে সাংবাদিকদের কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া। বিস্তারিত থাকছে আতিকুর রহমানের রিপোর্টে। শুধু ডিডাকশন করতেছে, শুধু খাচ্ছে, দেশের টাকা নিয়ে দিয়ে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে টাঙ্গাইল সমিতির অনুষ্ঠানে ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী এমন বক্তব্যের পর মন্ত্রিত্ব হারানোটা ছিল সময়ের ব্যাপার। জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরে সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীও তেমনই ইঙ্গিত দিয়েছিলেন। একজন মন্ত্রীকে বিদায় দিতে হলে কতগুলি নিয়ম মানতে হয়। প্রধানমন্ত্রী এমন বক্তব্যের পর পবিত্র হজ পালন শেষে শুক্রবার দেশে ফিরে শনিবারই অফিসে আসেন মন্ত্রিপরিষদ সচিব। জানান, অপসারণের প্রজ্ঞাপন প্রকাশের জন্য প্রস্তুতি শেষ করেছেন তারা। এখন কেবল রাষ্ট্রপতির সইয়ের অপেক্ষা। মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে সুপারিশ করতে পারেন তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য। মন্ত্রী পদ থেকে এটাকে সংবিধানে বলা আছে নিয়োগের অবসান। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলবেন, তাহলে আমি একটা সামারি তৈরি করবো, সই করবো, মাননীয় প্রধানমন্ত্রী সই করবেন, মহামান্য রাষ্ট্রপতি সই করবেন, গেল 29 সেপ্টেম্বর নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে আব্দুল লতিফ সিদ্দিকী হজ, তাবলিগ ও প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে বক্তব্য দেওয়ার পর থেকেই দেশে বিদেশে সমালোচনার ঝড় ওঠে। আতিকুর রহমান, RTV, ঢাকা। হজ ও তাবলিগ জামাত নিয়ে লতিফ সিদ্দিকীর বিতর্কিত বক্তব্যের জন্য পরিবারের পক্ষ থেকে ক্ষমা চাইলেন তার ছোট ভাই কাদের সিদ্দিকী। একই সঙ্গে বড় ভাইকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বানও জানান তিনি। নাজিব ফরাইজের রিপোর্ট। এই যে কোনো কাম না, এরা কোনো প্রোডাকশন দিচ্ছে না, শুধু ডিডাকশন করতেছে, শুধু খাচ্ছে, দেশের টাকা নিয়ে দিয়ে। গেল 29 সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ইসলামের অন্যতম স্তম্ভ হজ, তাবলিগ জামায়াত ও প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়কে নিয়ে এমন মন্তব্য করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। তার এমন বক্তব্যে দেশে বিদেশে প্রতিবাদের ঝড় ওঠে। সংবাদ সম্মেলনে বড় ভাইয়ের এমন বক্তব্যের বিষয়ে নিজের, পরিবারের ও দলের অবস্থান তুলে ধরেন ছোট ভাই কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। আওয়ামী লীগের লতিফ সিদ্দিকী আমার কেউ না, মন্ত্রী লতিফ সিদ্দিকী আমার কেউ না, কিন্তু আল্লাহ প্রদত্ত সম্পর্কে আমি তার ভাই। নিউ ইয়র্কে হজ সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন তাতে জাতি মর্মাহত, মুসলিম সম্প্রদায় ব্যতীত আমরা সমপরিমাণ মর্মাহত। পরিবারের সদস্য হিসাবে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য এখানে এসেছি। দেশের মানুষের ধর্মীয় অনুভূতিতে যে আঘাত লেগেছে তার জন্য ক্ষমা প্রার্থনা করার জন্য আমি এসেছি। লতিফ সিদ্দিকীকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি। হে আল্লাহ দয়াময়, আপনি দয়া করে আমার বড় ভাইকে ক্ষমা চাইবার শক্তি, আমার বড় ভাইকে আপনি হেদায়েত করুন, হেদায়েত করুন, তাকে ক্ষমা করেন। যদি তিনি ক্ষমা প্রার্থনা না করেন, তিনি যদি অটল থাকেন, তার আইনানুগ বিচার হবে, যা হবার তাই হবে। এতে পরিবারের সদস্যরা ছাড়াও কৃষক শ্রমিক জনতা লীগের নেতারা উপস্থিত ছিলেন। আল্লাহ তুমি তাকে হেদায়েত করো, তাকে সুমতি দাও। নাজিব ফরাইজি, RTV, ঢাকা। 2023 সালের মধ্যে নৌবাহিনীকে দক্ষ, আধুনিক ও ভারসাম্যপূর্ণ ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত করতে সরকার স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রামের নেভাল বেরথে নৌবাহিনীর প্রথম মিসাইল ফ্রিগেট BNS ওসমানকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে এ কথা জানান তিনি। চট্টগ্রাম থেকে কাজী মঞ্জুরুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন রাজীব খান। প্রায় 25 বছর ধরে আন্তর্জাতিক পরিমণ্ডল সহ দেশের জলসীমায় সফল দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে BNS ওসমানকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড অ্যাওয়ার্ড দেন প্রধানমন্ত্রী। পরে তিনি বলেন, 2030 সালের মধ্যে দক্ষ, আধুনিক ও ভারসাম্যপূর্ণ ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত করতে সরকার ইতিমধ্যে 16টি জাহাজ, 2টি হেলিকপ্টার ও 2টি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট নৌবাহিনীতে সংযুক্ত করেছে। এছাড়া 2টি অত্যাধুনিক করভেট চীনে নির্মাণাধীন রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশের ভূখণ্ডে প্রায় সমপরিমাণ সমুদ্র এলাকা এবং এই সম্পদের উপর বাংলাদেশের দাবি প্রতিষ্ঠিত হয়েছে। এই সম্পদ আহরণ এবং আর্থসামাজিক উন্নয়নের কাজে
লাগানো, সমুদ্র এলাকার সর্বোত্তম ব্যবহার, নানা ধরনের পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। পটুয়াখালীর রামনাবাদে সাবমেরিন বাতিং ও এভিয়েশন সুবিধা নিয়ে নৌবাহিনীর সবচেয়ে বড় নৌঘাটির কার্যক্রম শুরুর কথাও জানান প্রধানমন্ত্রী। সমুদ্র সীমায় সম্পদের উপর বাংলাদেশের দাবি প্রতিষ্ঠিত হয়েছে জানিয়ে বলেন, সম্পদ আহরণ সহ সমুদ্র এলাকায় সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার পদক্ষেপ নিয়েছে সরকার। যুদ্ধবর বৃদ্ধির পাশাপাশি আমরা নৌবাহিনীর নিজস্ব বিমান ঘাঁটি সহ অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো বৃদ্ধির পদক্ষেপও নিয়েছি। সাবমেরিনের জন্য সাবমেরিন ঘাঁটি অবকাঠামো গঠনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। নৌবাহিনীতে যুদ্ধবহর বাড়ানোর পাশাপাশি বাহিনীর নিজস্ব বিমান ঘাঁটি সহ অবকাঠামো বাড়ানোর পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ করেন তিনি। সম্পদ আহরণ, নিরাপদ বাণিজ্য নিশ্চিতে সমুদ্র এলাকার অনুকূল পরিস্থিতি নিশ্চিত ও নিরাপত্তা বিধান একান্তভাবে অপরিহার্য। এই লক্ষ্যে নৌবাহিনীকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। দেশের জলসীমায় সার্বভৌমত্ব রক্ষা সহ সমুদ্র সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ দেশপ্রেম নিয়ে কাজ করতে নৌবাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজীব খান, RTV। হজ নিয়ে কটূক্তি করায় এর দায় শুধু লতিফ সিদ্দিকীর নয়, এর দায় প্রধানমন্ত্রী সহ পুরো মন্ত্রী পরিষদের। এই মন্তব্য করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। আর বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশে স্বস্তি, শান্তি আর গণতন্ত্র রক্ষায় অবিলম্বে নতুন নির্বাচন দিতে হবে। আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। শেখ হাসিনাই শুধু দেশবাসী বা দেশের জন্য নয়, আওয়ামী লীগের মতো একটি পুরাতন দলের জন্য অভিশাপ হয়ে দেখা দিয়েছেন। এই মুহূর্তে তার পদত্যাগের মধ্যে দিয়েই দেশে স্বস্তি, শান্তি, গণতন্ত্র এবং সকল দলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে। লতিফ সিদ্দিকের বক্তব্য ইন্ডিভিজুয়াল লতিফ সিদ্দিকের বক্তব্য নয়, এই বক্তব্য মন্ত্রিসভার উদ্দেশ্য। যতক্ষণ পর্যন্ত না মন্ত্রিসভা এটাকে কন্ডেম করেন, দেশের প্রচলিত আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করেন। মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে এন্টায়ার ক্যাবিনেটকে তার দায়িত্ব বহন করতে হবে। ইন্টারপোলের মাধ্যমে তো বাংলাদেশে বহু অপরাধী যারা মারা আছে তাদেরকে আনা হয়, কেন মাননীয় মন্ত্রী লতিফকে তার মাধ্যমে এনে সুবিচার করা হবে না? জাতি এটা জানতে চায়। সাম্প্রদায়িক উগ্রবাদ ও জঙ্গিবাদ অভিন্ন শত্রু। এই শত্রুর বিরুদ্ধে মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত হয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানালেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বিকেলে রাজধানীর ব্র্যাক সেন্টারে মহাত্মা গান্ধীর ১৪৫তম জন্ম জয়ন্তী ও আন্তর্জাতিক অহিংসা দিবস উপলক্ষে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে গান্ধী দর্শনের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনায় এসব কথা বলেন মন্ত্রী। Gandhi's thoughts touch everyone's lives. We lived in Montemart. We lived near the beautiful monument, the memorial to the Salt March. নরেন্দ্র মোদী সরকার ক্ষমতা আসার পর বাংলাদেশ ভারত সম্পর্কে নতুন দিগন্তের আভাস পাওয়া যায়। সীমান্ত চুক্তির বাস্তবায়ন, তিস্তার পানি বন্টন সহ দ্বিপাক্ষিক অন্যান্য সমস্যার সমাধানে ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে, আমাদের আশাবাদী করে তুলেছে। এটা মহাত্মা গান্ধীরই চিরবিজয়ী অহিংসার বাণীর প্রতিধ্বনি। গণতন্ত্র হত্যার জন্য আওয়ামী লীগকে একদিন মাশুল দিতেই হবে, এমন মন্তব্য করেছেন বিকল্প ধারার প্রেসিডেন্ট ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরী। কুড়িল বিশ্ব রোডে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য বলেন। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ধীরে 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 আঘাত করলো কেন? কেন এখনো সংসদ সদস্য পদ দেয়নি? কেন দলীয় সদস্য পদ গেলেই তো চলে যেত, সে অ্যাকশন করতে নেওয়া হয়নি? তারা গণতন্ত্র কমিটি সব ভুলি আওড়ায়, নিজের লজ্জা পাওয়া, সেই লজ্জা তাদের নাই। গণতন্ত্র হত্যা করার যে মূল্য, সেটা কিন্তু তাদেরকে দিতে হবে। আজ হোক, কাল হোক, সময় রাখতে পারে, বেশি নাও রাখতে পারে। দেশ আজকে একটা শান্ত নিরবতা আছে, আমি ঝড় ছাত্র হয় যা সব নীরব হয়ে যায়, সেই নীরবতার উপর ঘূর্ণিঝড় হুদহুদ বাংলাদেশের উপকূলে আঘাত হানার সম্ভাবনা নেই, একথা জানিয়ে আবহাওয়াবিদ বললেন, আগামীকাল সকাল থেকে দুপুরের মধ্যে ঘূর্ণিঝড়টি ভারতের উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। তবে বাংলাদেশ উপকূলে আঘাত না হানলেও সম্ভাব্য ক্ষতি মোকাবেলায় ব্যবস্থা নেওয়া হয়েছে।
আগামীকাল সকাল থেকে দুপুরের মধ্যে এটা ভারতের ওড়িশা অন্ধ্র উপকূল অতিক্রম করবে। বাংলাদেশ থেকে মংলা সমুদ্র বন্দর থেকে 850 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। তো এটার কোনো পরিবর্তন, ডিরেকশন পরিবর্তন করার সম্ভাবনা এখনো কোনো নেই এবং এটা বাংলাদেশে আসার এখনো কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশে যেসব সমস্যা হতে পারে সেটা আমরা আগে থেকেই ব্যবস্থা নিচ্ছি। গভর্নমেন্ট এগুলো থেকে অ্যাওয়ার্ড আছে যে সে কিভাবে এটাকে মোকাবিলা করবে। এই অ্যাওয়ারনেসটা আমাদেরকে, এটা স্ট্যান্ডিং অর্ডার আছে, সেই অর্ডার অনুসারে তারা কাজ করতে। ঈদের ছুটি শেষে জীবন জীবিকার তাগিদে রাজধানীতে ফিরছেন লাখো মানুষ। রেল স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে ঢাকায় ফেরা মানুষের ভিড় কয়েকদিনের তুলনায় অনেক বেশি। তবে সীমাহীন দুর্ভোগ ঈদের আনন্দকে অনেকটাই ম্লান করে দিয়েছে। রুহুল আমিনের তোলা ছবিতে রিপোর্ট করছেন জাহেদ রহমান। রাজধানীর কর্মব্যস্ততাকে পুরোপুরি ফিরিয়ে দিতে ঈদুল আজহা আর দুর্গাপূজার লম্বা ছুটি শেষে সদরঘাটে শহরমুখী মানুষের উপচে পড়া ভিড়ে মুখর ভোরে লঞ্চ টার্মিনাল। তবে ফিরতি পথেও যেন কষ্টের সীমা নেই। ছাদে আসছে, আমি জায়গা পাই না, তারপর পিছনে আমার বন্ধু ছিল, ভাড়া নিয়েছে ডবল, লোক করছে, ছাদে উঠছে, পাশে বাথরুমে যাওয়ার কোনো জায়গা ছিল না। নামাই দিচ্ছে, নামাই নামতে পারি না, জায়গা না।